পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্যকে কেন্দ্র করে আবারও আলোচনায় ওসমান হাদি হত্যাকাণ্ড, উত্তপ্ত রাজনীতির মাঠ ও সামাজিক মাধ্যম। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন অন্য দেশের কেউ যদি হাদি হত্যা নিয়ে কি বলল তা নিয়ে বাংলাদেশের আমলে নেয়ার বিষয় না। হাদি হত্যার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। তারপরও থেমে নেই আলোচনা, উঠছে নানা প্রশ্ন। কেউ হাদি হত্যার জন্য দায়ী করছে ভারত ও আওয়ামী লীগকে, আবার হাদির পরিবার দোষ চাপাচ্ছে দেশের ভেতরেরই কোনো মহলের উপর। আসলে হাদি হত্যার জন্য কারা দায়ী? কেন হত্যা করা হলো হাদিকে? হাদি হত্যায় লাভ কার? এসব নিয়েই আজকের কঠিন কথা সহজে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। এছাড়া আমাদের সাথে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসিন রিয়াজ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আপনাদের দুজনকেই আমাদের কঠিন কথা সহজের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া জানাতে চাই, আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে, সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। বলছিলাম, পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেটি ঘিরে আবারও আলোচনায় এসেছে ওসমান হাদি হত্যাকাণ্ড। তিনি বলেছেন বাংলাদেশ থেকে বড় একটি খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল। সেই সময়ে তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে বলেছিলেন যে রাজ্য পুলিশকে তিনি যেন জানিয়ে দেন যে এই বিষয়টি যেন বাইরে না যায়। শুরুটা করতে চাই তাসিন রিয়াজ আপনাকে দিয়ে। হাদি হত্যার প্রতিবাদে আপনারা বরাবরই সোচ্চার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে আপনি কি বলবেন? কি ইঙ্গিত দিচ্ছে? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন। দেখেন, এটা তো এখন ওয়ান অফ দি ভেরি ক্রিটিক্যাল ইস্যু। এবং এই ক্রিটিক্যাল ইস্যুটা কেন, এটা এখন শুধুমাত্র বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল ইস্যু না, বা একটা টিপিক্যাল ট্রেডিশনাল কোনো একটা হত্যাকাণ্ড বা কোনো একটা খুনের ঘটনা না। এটা একটা কমপ্লিট একটা জিও পলিটিক্যাল ইস্যুতে এখন রূপান্তরিত হয়েছে। এটা আসলে আমরা দীর্ঘদিন ধরেই বলেছি, লম্বা সময় ধরে আমাদের এই দাবিটা কিন্তু নতুন না। এবং আপনি খেয়াল করে দেখবেন যে অলমোস্ট হাদি হত্যার পর ঘটনাচক্রের একেবারে ইমিডিয়েট পর থেকেই কিন্তু এরকম একটা ধারণা আমাদের মধ্যেও খুব প্রখরভাবে ছিল। এবং এটা কিন্তু আজকে আপনার ইনকলাব মঞ্চ থেকে যে সংবাদ সম্মেলন হয়েছে, তারাও কিন্তু খুবই স্পষ্টভাবে এটা বলেছেন যে তাদের যে ধারণাটা ছিল যে এখানে ভারতের সরাসরি সম্পৃক্ততা আছে, এটা তো এখন একেবারে প্রমাণিত। কারণ মমতা যিনি মন্তব্যটা করেছেন, এত পরিষ্কার মন্তব্য করেছেন এবং একেবারে অলমোস্ট ক্লিয়ার করে দিয়েছেন যেখানে হোম মিনিস্টার ডিরেক্টলি ইনভলভ ছিল। এখন দেখেন, হোম মিনিস্টার যখন কোনো একটা ইস্যুতে ইনভলভ হয়, তাও আবার কি কেন্দ্রীয় সরকার, এটা কিন্তু কোনো একটা রাজ্য সরকারের গল্প না, বা ব্যাপারটা এরকম না যে পেরিফেরাল কোনো একটা ইনভলভমেন্ট এখানে আমরা দেখছি। একটা রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সরাসরি হোম মিনিস্টার যখন এটার সাথে এভাবে করে ইনভলভ থাকে, তখন এটাকে আর খুব সিলি লেন্সে বা খুব সহজভাবে এটা এখন আর দেখার সুযোগ নেই। এটা একটা জিওপলিটিক্যাল কেস। এখন আমরা আসলে এই বিভাজনটা আমরা কখনোই করতে চাই না, আমরা এভাবে করে বলতে চাই না। কিন্তু দেখেন, এখন কিন্তু আবারও এই প্রশ্নটাই উত্থাপিত হবে। বরং এই প্রশ্নটাই উত্থাপিত হওয়া জরুরি যে আসলে ভারতপন্থা এবং ভারতের যে দালাল চক্র বাংলাদেশকে এত বছর ধরে যে নতজানু রেখেছিল, সেই দালাল চক্রের সক্রিয়তাটা এখন আসলে কোন পর্যায়ে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস। যেমন আমি আপনাকে আমি যদি আপনাকে বলি, দেখেন বিগত 15 বছরে যে ফ্যাসিস্ট রেজিমকে আমরা দেখেছি, এই ফ্যাসিস্ট রেজিমে ডেটা যেটা বলছে, আইন ও সালিশ কেন্দ্রের ডেটা বলছে শুধু 15 বছরে 617 জন মানুষকে তারা বর্ডার কিলিংয়ের মাধ্যমে মেরেছে। এই যে 617 বা 18 জন, এই মানুষগুলো কিন্তু আপনার দেশের এনআইডি কার্ডধারী মানুষ, এই মানুষগুলো কিন্তু আপনার দেশের জনগণ। তো তাদেরকে আমরা সীমান্ত হত্যা হতে দেখেছি। এবং দেখেন, আমরা জাস্ট কিছু ডট কানেক্ট করি, তাহলে আমাদের একটা সিদ্ধান্তে আসতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন, যদি পলিটিক্যাল হত্যাকাণ্ডের দিকে যদি তাকাই, সেটা হচ্ছে যে আমরা খুবই জানি, একেবারে খুবই ভেরি দ্যাট টাইম ওই সময়ের সবচেয়ে টক অফ দি টাউন ছিল, সেটা হচ্ছে ইলিয়াস আলী হত্যাকাণ্ড। এবং ইলিয়াস আলী হত্যাকাণ্ড নিয়ে খোদ রেজভী ভাইয়ের মতামত কী ছিল আপনি একটু সার্চ করলে দেখবেন। 17 এপ্রিল 2025 তিনি খুবই স্পষ্ট শব্দে বলেছেন যে টিপাই মুখ বাঁধের বিরোধিতা করার কারণে ইলিয়াস আলীকে ভারত তাকে মেরেছে। এবার আপনি একটু যদি পরের দিকে আসেন, আরও বার্নিং কিছু কেসেস আছে যেগুলোর দিকে আমরা তাকাচ্ছি না। কেন যেন আমরা যে আলোচনাগুলো করছি বা যে ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা কেন যেন মূল ইস্যুটাকে টাচ করতে চাচ্ছি না, আমরা সরে যাচ্ছি। যেমন জাস্ট একটা ইস্যু বলে যাই, সেটা তো দেখেন
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ইন্টারিমের সময় কিন্তু একটা তদন্ত কমিশন হয়েছিল এবং এই তদন্ত কমিশন একেবারে সুস্পষ্ট এভিডেন্ট একটা রিপোর্ট সাবমিট করেছিল। এটা সারা বাংলাদেশে রিপোর্টটা সাবমিট করার সাথে সাথে সকল পত্রিকা কিন্তু শিরোনাম করেছিল এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি জাস্ট আপনাকে একটু মুখোমুখি করাই দিই, যেটা জানা জরুরি। সেখানে বলা হয়েছিল ভারতের সরাসরি সম্পৃক্ততা, এখানে গোয়েন্দা সংস্থা সরাসরি সম্পৃক্ততা আছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, খেয়াল করে দেখেন ভারত সরাসরি সম্পৃক্ত হয়ে কাকে মারছে। একটা তো হচ্ছে সাধারণ জনগণের উপর অ্যাটাক, যেটাকে আমরা বর্ডার হত্যাকাণ্ড বলছি বা ধরেন ইলিয়াস আলী বলছি বা হাদি হত্যাকাণ্ড বলছি। শুধু তা না, বাংলাদেশের বা পুরো বাংলাদেশকে যারা সিকিউর রাখে সেনাবাহিনীর হত্যাকাণ্ডের মধ্যেও তারা কিন্তু ডিরেক্টলি ইনভলভ ছিল। কাজেই দেখেন এই প্রশ্নটা এখন সার্বভৌমত্বের। আমি বারবার বলছি, যখন জিওপলিটিক্যাল কেস আসবে, যখন আলোচনাটা জিওপলিটিক্সে গড়াবে, তখন প্রশ্নটা আসবে সার্বভৌমত্বের। আমরা কিছুদিন আগে সালাউদ্দিন ভাইকে আমরা দেখেছি, তাকে বাংলাদেশ থেকে গুম করালো, পাওয়া গেল ভারতে। কিভাবে গেল সে ভারতে? এই যে ডিরেক্টলি যারা তারা ওয়ার্ক করছে বলেই তো পাওয়া যাচ্ছে। এবং হাদি হত্যাকাণ্ড এটা ইতিমধ্যে এখন একদম প্রমাণিত হয়ে গিয়েছে যে ভারত কিভাবে করে এটাকে ফাংশন করিয়েছে। জি, তাহসিন রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজের আয়োজনে। আমরা হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করছিলাম। একটু জানতে চাই, এই হাদি হত্যায় নানা মহলের জড়িত থাকার বিষয়টি সামনে এসেছে। ভারত, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, এমনকি অন্তর্বর্তী সরকার, সব মহল নিয়ে আলোচিত হয়েছে। আসলে হাদিকে কেন হত্যা করা হলো, এখানে আসলে কার কি স্বার্থ? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, হাদিকে যারা মেরেছে আমরা তখনও বলেছি তাদের লাভ ছিল, একটা লাশ দরকার ছিল এবং হাদি সবসময় যাদের বিরুদ্ধে কথা বলতো তাকে ওইভাবে যারা মেরেছে পেছন থেকে তাকে বানিয়েই নিয়েছে ওইভাবে। এটা একটা জিনিস। আজকে যখন মমতা ব্যানার্জি এই কথাটা বলছে, আমার খুব বলতে ইচ্ছা করে, আজকে আপনি ফেল করার পরে কেন এই কথাটা বলছেন? আপনি এতদিন যদি বলতেন তাহলে আমরা এটাকে যতটা সত্য মনে করতাম ততটা আপনাকেও আমরা কাছের একজন মানুষ মনে করতে পারতাম। আজকে নিজেরা দ্বন্দ্ব করে নিজেদের আরেকজনকে আঙ্গুল তুলে তারপরেও পুরাটুক বলে নাই। খেয়াল করেন, এই কথার উপর কিন্তু ডিপেন্ড করে আমরা কিছু বলতে পারি না। আমরা আরেক দিকে যে ঘুরিয়ে দিচ্ছে না, এটাই কে বলবে? হাদি যখন চলে গেল, হাদি যখন গুলি খেলো, কেউ বলল মির্জা আব্বাস করেছে, কেউ বলল জামাত করেছে, কেউ বলল যে অন্যরা করেছে, সরকার এর সাথে জড়িত, কেউ বলল যে ইন্ডিয়া এর সাথে জড়িত, কেউ বলল আরও ডিপ স্টেট জড়িত। কিন্তু আজকে যখন এই এত কথাগুলো হচ্ছে, আমার দুঃখ এই জায়গায় যে ইন্ডিয়া সরকার যখন হাদির আসামিকে ধরলো, তারা যদি দিত আমরা মনে করতাম যে এটা তারা দুই দেশের মধ্যে সম্পর্কটা ভালো চায়। কারণ আসামির উপর অনেক কিছুই ডিপেন্ড করছে। এই আসামিটাকে সঠিকভাবে যদি আমরা জেরা করতে পারতাম তাহলে আমরা হয়তো বুঝতে পারতাম। কারণ আমি মুখ দিয়ে যাই বলি না কেন, উইটনেস ছাড়া এখানে কোনো কাজ করবে না। জি, তো এই 2026 সালে উইটনেসটা এখন সবচেয়ে বড় ব্যাপার এবং পাওয়া যাওয়ারও কথা। কিন্তু কেন পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে বড় জিনিস। যে আমরা চাইলে আমাদের মধ্যে যদি আন্তরিকতা থাকে তাহলে কিন্তু আমরা পেতে পারি। কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই সমস্ত কাহিনীর মধ্যে সরিষার মধ্যে ভূত আছে। যে কারণে সত্যিকার অর্থে যেটা, হাদিকে কেউ না কেউ তো মেরেছে। হাদি তো আর একা ওইভাবে মারা যায় নাই, গুলি খেয়েছে। তো যে মেরেছে নিজে হাতে, সে কিন্তু ভাড়াটে, তার সঙ্গে হাদির কোনো ওই সম্পর্ক নাই যে মেরে ফেলবে তাকে। সেই বলতে পারে যে কে তাকে কোথা থেকে কোন অর্থ কিভাবে দেওয়া হয়েছে, কিভাবে তাকে হায়ার করা হয়েছে। এই জায়গাটা কিন্তু এখনো আমরা চাইলেই করতে পারি, কিন্তু আমরা আদৌ কতটুকু করতে পারবো সেটা একটা ব্যাপার। সেটা নিশ্চয়ই একটি আলোচনার বিষয়। অ্যাডভোকেট শিশির মনির, যেমনটা নীলুফার চৌধুরী মনিও বলছিলেন যে আসলে এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই বিষয়টি আনলেন, এটি কি আপনার কাছে কি মনে হয়? নির্বাচনে হেরে মাটির নিচে আসলে পায়ের নিচে আসলে মাটি খোঁজার রাজনৈতিক কোনো স্ট্যান্ডবাজি ভারতের কি আসলে স্বার্থ আছে, বা ভারত হাদিকে হত্যা করতে পারে বলে আপনার মনে হয়? লাভ কি তাদের? দেখেন, এই প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল ইনভেস্টিগেটিং এজেন্সির, আমাকে না, আপনাকেও না, ওনাকেও না। উই আর নট দি ইনভেস্টিগেটর। আমরা পলিটিক্যাল পার্টির বিভিন্ন মেম্বার। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হলো তদন্তকারী সংস্থা। একটা জিনিস দেখবেন আমাদের দেশে,
তদন্তকারী সংস্থাগুলো ইনক্যাপেবল, তারা প্রপার ডিটেক্ট করতে পারে না। সাগর রুনি ডিটেক্ট করতে পেরেছে? পারে নাই। হাদি পারছে? পারে নাই। একটা চার্জশিট আমি আজকে দেখলাম তারা সাবমিট করেছিল আদালতে, সেখানে তারা ফয়সাল নামে একটা লোককে শোটার বলেছে যে হি ইজ দি আলটিমেট কালপ্রিট। ফয়সালকে, ফয়সাল তাকে গুলি করেছে, ফয়সাল তাকে 5,000 টাকা দিয়েছিল, ফয়সাল তার বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে, নামাজ পড়ার কথা ছিল এক জায়গায়, বলছে না ওখানে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো এই ডিটেকশন, ইনভেস্টিগেশনের মূল পারপাস থাকে ডিটেকশন। এখন ফয়সাল যদি গুলি করে থাকে, ফয়সালের পিছনে আরো কোনো ফয়সাল আছে কিনা এটা বাইর করবে কে? তদন্তকারী সংস্থা। আমাদের পেনাল কোডে 120B 120B নামে এক সেকশন আছে, কনস্পিরেসি টু কমিট মার্ডার। এখন যদি আপনি পিছনের লোকটাকে খুঁজতে চান তাহলে আপনাকে এভিডেন্স বের করতে হবে যে হু কনস্পায়ার্ড, হোয়ার, হাউ, ওয়েন। এখন আমাদের দেশের ইনভেস্টিগেশন এজেন্সি যদি এটা বের করতে না পারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন, আমার তো ওনার কথা শুনে মনে হচ্ছে ফ্রুটিকা খেয়েছেন। এটা কেমন কথা? একটা আর্গুমেন্ট আমি বুঝি এটা সঠিক, তিনি যখন দায়িত্বে ছিলেন তার হয়তো স্টেট সিক্রেসির ওথ থাকে, যখন দায়িত্বে থাকে না মানুষ তখন স্টেট সিক্রেসির ওথটা থাকে না, ওই ওথের জায়গাটা থেকে তিনি হয়তো মুক্ত, এই জন্য আজকে ফুটিকা খাইলে যা হয় তা বলার চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে মনে হয় হাদি একটা সাধারণ মানুষ না, সে একটা আইডিয়া, সে একটা কনসেপ্ট, সে একটা আন্দোলন, সে একটা বিস্ফোরণের নাম। হাদিকে হত্যা আর যে কোনো একজন মানুষকে গুলি হত্যা এক জিনিস না। এর পিছনের অংশটুকু যদি বের করতে না পারে স্টেট অ্যাপারেটাস, তাহলে আমি মনে করব এই দেশের ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ইজ ফর নো পারপাস, ইট ডাজন্ট ক্যারি এনি পারপাস। এই পারপাসটা যদি আমাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে ইফিশিয়েন্ট ইনভেস্টিগেশন মেকানিজম দরকার। হ্যাঁ, ধরেন ইনভেস্টিগেশন করতে করতে এক জায়গায় গিয়ে দেখলো যে তারা আর অগ্রসর হতে পারে না। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। একটা বার থাকতে পারে, সিকিউরিটি এজেন্সি যদি নিজেই যুক্ত থাকে তখন বার হয়, আমরা দেখেছি অতীতে এগুলো। তা যদি হয় তাদেরকে ডিসক্লোজ করে দেওয়া দরকার যে আমরা এতটুকু পেরেছি, এই জায়গায় গিয়া আমরা আর আনসার খুঁজে পাই নাই, সো দিস ইজ হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আমার কাছে মনে হয় হাদির এই মুভমেন্টটাকে অনেকেই সহ্য করতে পারেন না। হাদির মার্ডারটাকে আমি স্বাভাবিক কোনো মানুষের মার্ডার দেখি না, আমি দেখি একটা কনসেপ্টকে কিল করার জন্য। সেই কনসেপ্টটা কাদের বিরুদ্ধে যায়? 2-3টা মেজর স্টেক হোল্ডার হলে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ওয়ান অফ দি মেজর স্টেক হোল্ডার্স। এবং এই ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস ফয়সালই এটার পিছনে নাই। ফয়সালের পিছনে আমাদের আইনের ভাষায় এটাকে বলে মোটিভ। আপনি দেখছেন এটা গুলি হয়েছে, গুলিটা কেন হয়েছে এটা যদি বাইর করতে পারেন তাহলে না আপনি প্রপার ইনভেস্টিগেটর। বের করতে পারলেন না, বলে গুলি হয়েছে, দেখছো, আমিও দেখছি গুলি হয়েছে, ও দেখছি গুলি হয়েছে, উনিও দেখছি গুলি হয়েছে, তাহলে এত পাশ করা পুলিশ অফিসারের দরকার কি? সেই ইনভেস্টিগেশন করে কি পাইলো? এই জায়গায় আমার মনে হয় যথেষ্ট ফেইলিওর আছে। They should emphasize on how to find out the reality. অ্যাডভোকেট শিশির মনির, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন যে রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা ৮ এবং বাংলাদেশের যে রাজনীতি বিভিন্ন সমীক্ষা সেখানে ঢাকা ৮ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে তিনি বলেছেন সেই জায়গা থেকে ওসমান হাদির সঙ্গে বিএনপি এবং জামায়াত প্রত্যেকেই তার সাথে নেগোসিয়েশন করেছে। তারা বলেছে যে আপনি যদি অন্য কোনো আসন থেকে ইলেকশন করতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে সহায়তা করব। তিনি হয়তো কোনো বার্তা দেওয়ার কথা বলছেন। তার এই বক্তব্যের পেছনে আসলে কতটা যুক্তি দেখছেন বা যুক্তি নেই, বা আপনার মতামত? একটা অফেন্স যখন আপনি ইনভেস্টিগেট করবেন তখন কয়েকটা হাইপোথেসিস ধরে আপনি অগ্রসর হবেন। তারটা ওয়ান অফ দ্য হাইপোথেসিস, আমি তাকে নেগেট করে দিই না, আমি বলছি দিস ইজ ওয়ান অফ দ্য হাইপোথেসিস। আরও কে কে এখানে হাইপোথেটিক্যালি আসবে, অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4, আনসারটা দিবে ইনভেস্টিগেশন এজেন্সি ফাইনালি, যে কি এভিডেন্স তারা পেলেন। এখন রিজনেবল মানুষ কি মনে করে, এটা হলো কথা। হাদিকে বিএনপির লোকেরা, জামাতের লোকেরা কেন মারবে? আমার কমন সেন্স সাপোর্ট করে না। মাই কমন সেন্স ডাজ নট সাপোর্ট ইট। হ্যাঁ, আমার কমন সেন্সের বাইরেও তো হতে পারে অনেক কিছু, সব যে আমার কমন সেন্স দিয়ে সাপোর্টের ব্যাপারটা তা না। কিন্তু কমন সেন্স দিয়ে সাপোর্ট হয় যে জিনিসটা, এটাকে আপনি নেবেন অপশন 1 হিসেবে। এই অপশন 1 যদি ফেল করে দেন ইউ উইল গো টু অপশন 2, এটা যদি ফেল করে দেন অপশন 3, অপশন 4। এই জন্য ওর ভাই যে কথা বলেছে আমি এটাকে নেগেট করে দেওয়ার পক্ষে না, কিন্তু আমি মনে করি দ্যাট শুড নট বি দ্য অপশন 1। অপশন 1 শুড বি মমতা ব্যানার্জি ফ্রুটিকা খেয়ে যে কথা বলছেন
এটাই হওয়া উচিত অপশন। জি, নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, যেহেতু জামাত বিএনপি দুজনের কথাই এখানে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি উল্লেখ করেছেন এই যে নেগোসিয়েশনের কথা, তার এই বক্তব্য নিয়ে আপনার যুক্তি আমি শুনতে চাচ্ছি। আমি যেটা শিশির মনির বললেন আমি তার সাথে একমত, কারণ এখানে হাইপোথিসিস একটা ব্যাপার, এটা ম্যাটার করে। তার ওইটা ধরে এগোনো যেতে পারে, কিন্তু ওটাই মেন না। ওটা তার মতো করে সে বলেছে। সে একটা জিনিস মনে রাখবেন যে যার যায় তারা ওই টাইমটা কি বলে কি বলে না, এটা সবসময় ওটা ধরা যায় না। কারণ যে ছেলেটা সেক্রেটারি বলেছে সে সবচেয়ে কাছের তার, সে ওই সময় সে অনেক পেইনফুল ছিল, পেইনফুল থেকে সে তার মতো করে বলেছে। এখন আমার কথা হলো যে এইখানে সময়ও কিন্তু বেশ অনেকটা গিয়েছে, অলরেডি 3-4 মাস 5 মাস হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এখন অনেকগুলো হাইপোথিসিস ধরে ধরে আগানো উচিত। মমতা ব্যানার্জিটা একবারে ফেলে দেওয়া তাও না, এখন তাকে, সে তো আরেক দেশের নাগরিক, তাকে তো বলা যাবে না যে আপনি বললেন এটার উৎসটা কি, আপনাকে বলতে হবে। যদি আমাদের দেশের কোনো পলিটিক্যাল ফিগার হতো আমরা বলতাম তাকে ধরা হোক, তাকে জেরা করা হোক, কিন্তু তাকে তো জেরা, যদি তার দেশের সরকার না চায় তাকে তো জেরা করা যাবে না। জি, সো তার জন্য সে একটা ক্লু দিয়েছে, সেই ক্লু মাফিক আমরা সন্দেহ করতে পারি, কিন্তু আমরা ফাইনাল হিসাব করতে পারি না। হিসাবের অনেক কিছু আমরা তো এটাও জানি যে শেখ মুজিবুর রহমান সাহেবকে মেরেছে, যারা মেরেছে তাদের সম্পর্কে শেখ হাসিনা জানতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যারা মেরেছেন বিএনপির অনেকেই হয়তো জানতেন, কিন্তু আমরা কি ওইভাবে বলতে পারি? কখনো কখনো মনের আগে হয়তো বলি, বাট আমরা ওইভাবে, আমাদের কাছে তো ওই প্রমাণগুলো নাই ওইভাবে। তো রাষ্ট্রকে নিয়ে জিও পলিটিক্স অনেক রকম খেলা খেলে, সেই খেলাগুলোর সাথে লড়তে গেলে অতটুকু ক্ষমতা সম্পন্ন হতে হয়। জি, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, এবং এটাকে কি বলবো, বাংলাদেশ এখানে ভিকটিম একটা দেশ, সে কতটা পারবে এটা একটা ব্যাপার। পারতো তখন যদি পলিটিক্যাল দলগুলো এই ব্যাপারে এক হয়ে কাজ করতে পারতো, সেটা তো কেউই করবে না। জি, জি, তাহসিন রিয়াজ, আপনার কাছেও আমি একই প্রসঙ্গে আসবো, যেহেতু বিএনপি জামাতের নেগোসিয়েশনের যে বিষয়টি নির্বাচনের পূর্ববর্তী সময়ের কথা বারবার ইনকিলাব মঞ্চের সদস্য হচ্ছে আব্দুল্লাহ আল জাবের উল্লেখ করেছেন, তার আগে একটি বিরতি নিয়ে ফিরছে। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। তাহসিন রিয়াজ, যেমনটা বিরতির আগে বলছিলাম, যে নেগোসিয়েশনের কথা নিয়ে আলোচনা করছিলেন অ্যাডভোকেট শিশির মনির এবং নীলুফার চৌধুরী মনি, কি মনে হয় ঢাকা 8 আসনে কি আসলেই হাদি অন্য প্রার্থীদের জন্য হুমকি হয়ে উঠছিল? না, দেখেন, আমি এমনটা মনে করি না। এখানে পারসেপশন ম্যাটার করে, শিশির ভাই যেটা বললেন আর কি, কিন্তু পারসেপশনের মিনিমাম বেসিস থাকতে হয়, মিনিমাম লজিক থাকতে হয়, এবং আপনি পারসেপশনকে ইনভ্যালিড করবেন না, দ্যাটস ভেরি ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইট। বাট থিং ইজ হচ্ছে পারসেপশনের মানে মিনিমাম লজিক যদি না থাকে, আসলে ওইটাকে আপনি তো মিনিমাম তো একটা ডট কানেক্ট করতে হয় আপনাকে। যেমন দেখেন, আমরা মানে হুট করে এখন যে তত্ত্বগুলো আমরা দেখতেছি, স্পেশালি হাদি ভাইয়ের বড় ভাই বা ছোট ভাই আমি জানি না, বড় ভাইয়ের পক্ষ থেকে যে ধরনের লেখালেখি আসতেছে, ফেসবুক স্ট্যাটাসগুলো আসতেছে, মানে ধরেন আমরা 3 জন যদি মন্তব্য নাও করি, আপনি খেয়াল করে দেখবেন যে সেই স্ট্যাটাসের নিচে সাধারণ মানুষ কী ধরনের রিয়াকশন দিচ্ছে, সেগুলোও দেখেন তার সাথে অ্যালাইন করছেন। এবং তিনি যেই মন্তব্য করেছেন, মানে এই মন্তব্যটা হচ্ছে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির লোকজন মিলে হাদিকে হত্যা করছে, সেটার সাথে জড়িত ছিল ভারত, মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জয়েন্ট ভেঞ্চার। দেখেন, ব্যাপারগুলো তো এভাবে ওয়ার্ক করে না, এভাবে জিনিসগুলো ওয়ার্ক করে না। এবং এই ধরনের অ্যাসাসিনেশন হিস্ট্রিক্যালি আপনি যখন এই ধরনের অ্যাসাসিনেশন যখন আপনি পড়বেন বা দেখবেন, ব্যাপারগুলো এভাবে ফাংশন করে না। বাট ইটস ওকে, তার মন্তব্য করার রাইট আছে, তার ওপিনিয়ন দেওয়ার রাইট আছে। নীলুফার আপা যে কথাটা বলছেন সেটার সাথে আমি এগ্রি করি, যে মানুষ যখন একটা প্রপার স্টেট অফ মাইন্ডে না থাকে তখন অনেক ধরনের কথা বলতে পারে, এটাকে আমি ডিসএগ্রি করি না। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে, দেখেন, হাদির রাজনীতি কিন্তু বাংলাদেশ পন্থার বিরুদ্ধে ছিল না। এবং আপনি বিএনপিকে বলেন আর জামাতকে বলেন বা এনসিপিকে বলেন, কেউ কিন্তু বাংলাদেশ পন্থার বিরুদ্ধে রাজনীতিটা করে না। তিনি বিএনপির বিভিন্ন সময় ভুল ধরিয়ে দিয়েছেন, তিনি প্যারালালি হচ্ছে এনসিপিকে কি ধরনের সমালোচনা করেছেন তো, জামাতকে সমালোচনা করেছেন, কিন্তু
কোনো পার্টি, আমি একদম আপনাকে কনফিডেন্টলি বলি, কোনো পার্টি হাদিকে কখনো ওপোনেন্ট মনে করছে এই ধরনের কোনো জেস্চার আমরা দেখি নাই। মানে অ্যাটলিস্ট দেখেন হয় কি, এটা তো পাবলিক শুনছে। জি। আমি অনেক চটকদারি বক্তব্য দিতে পারি, অনেক চটকদারি বক্তব্য দিয়ে ধরেন একটা ন্যারেটিভ ডেভেলপ করে আমি ধরেন বিএনপিকে একটা বিরাট লেভেলের চাপ দিতে পারি, কিন্তু এই ধরনের সেন্সিটিভ কেসে এই চটকদারি বক্তব্য তো আসলে রাষ্ট্রকে কিছু দিবে না, বরং রাষ্ট্রকে কী করবে, ইমব্যালেন্স করবে, বরং আমাদের সম্পর্কে ফাটল ধরাবে। যেটা হাদি করে নাই সেটাকে আমি বাড়ায় চাড়ায় বললাম, যেটা হাদি ফিল করে নাই কোনোদিন। হাদি জিয়াউর রহমানের ভক্ত ছিল এবং জিয়াউর রহমানের আদর্শকে হাদি ওন করতো। হাদি 71-কে ওন করেছে, হাদি জামাত ইসলামের 71 পরবর্তী রাজনীতিকে ওন করেছে, হাদি এনসিপি কি ওন করে নাই, হাদি এনসিপির প্রত্যেকটা লিডারশিপ। আমরা যখন গোপালগঞ্জে আটকা পড়লাম সবচেয়ে বেশি মানে শক্ত প্রতিবাদ হাদির পক্ষ থেকে এসছে। এখন দেখেন আমি তো দ্বন্দ্ব দেখি না, এখন আমি যেটা মানুষ যেটা করে সেটা হচ্ছে চটকদারি কনস্পাইরেসি থিওরি এখান থেকে বাইর করা। দেখেন মানে ইনভেস্টিগেশনের আগে এই ধরনের চটকদার মন্তব্য করে রাষ্ট্রকে মানে বিপদগ্রস্ত করার পক্ষপাতী আমি না। এখন হতে পারে আপনি বিভিন্ন রকম তত্ত্ব, বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন, বিভিন্ন রকম পারসেপশন, হাইপোথিসিস, আপনি সবগুলো ডট কানেক্ট করেন, ইউ উইল গেট দি রেজাল্ট। বাট ওয়্যার এজ মমতা এইভাবে করে বলেই ফেললো যে এখানে মানে আমাদের মানে হাইয়েস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি, তার হোম মিনিস্টার এখানে ইনভলভ। এখন আপনাকে আরও কিছু ডট আমি কানেক্ট করে দিই ছোট করে। দেখেন বিজেপি সরকার বলি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট বলি, ধরেন আমি দল হিসাবে না বলি, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং তো আওয়ামী লীগের ছিল। এবং 5 আগস্টের পর এই ভারত সরকার কিন্তু না বিএনপিকে হজম করতে পারছে, না ইন্টারিমকে হজম করতে পারছে, না জামাতকে হজম করতে পারছে, না এনসিপিকে হজম করতে পারছে। হজম করতে পারছে কাকে? তার সাথে আন্ডারস্ট্যান্ডিং, তার সাথে ভালো নেগোসিয়েশন, তার সাথে ভালো ইয়াটা সম্পর্কটা কার? তাসিন যেহেতু ডট কানেক্টের কথা বলছিলেন, প্লাস হাইপোথেসিস নিয়েও আমরা বলছিলাম, নানা হাইপোথেসিস আছে। সেই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিও আলোচনায় এসেছিল যে ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির পদ পরিষ্কার করতে হাদিকে হত্যা করা হয়, এমনটাও নানা মাধ্যম দেখেন আমি আলোচিত একদম ছিল। এক লাইনে এটার উত্তর দিই। নাসিরউদ্দিন পাটোয়ারি হাদি হত্যাকাণ্ডের আগে একটা দিনের জন্য 8 আসনে হাঁটে নেই। মানে কখন আপনি তো তার অভিলাষটাই তো আপনি দেখেন নাই। মানে হয় কি, একটা মানুষ ধরেন অনেক দিন ধরে একটা জিনিস চায়, ওয়্যারএজ নাসিরউদ্দিন পাটোয়ারি আপনি একদম ডেটা আপনি গুগল করেন, সার্চ করেন, পেয়ে যাবেন। নাসিরউদ্দিন 16 আসন নিয়ে কাজ করতেছিল, 16 আসন কই, 8 আসন কই, সুযোগ নাই তো। তারপর নাসিরউদ্দিন শিফট করে 18 আসন নিয়ে কাজ করছে কিছুদিন। নাসিরউদ্দিন তার চাঁদপুর নিয়ে কিছুদিন কাজ করছে। মানে কখন আপনি এটাকে, ওই যে বললাম না, ধরেন মন্তব্য তো আসবে, কিন্তু মন্তব্যের মিনিমাম বেসিস থাকতে হবে। কেমন হতো যদি দেখতাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি 8 আসন অনেকদিন ধরে হাঁটাচলা করতেছে, তখন আমরা বুঝতে পারতাম যে তার মানে হাদির সাথে তার একটা কম্পিটিশন ডেভেলপ হয়েছে, কম্পিটিশন ডেভেলপ হয়েছে। যেখানে কম্পিটিশন নাই সেখানে কেউ কাউকে ল্যান্ড মারে ফেলাই দিবে, এটা তো মানে ওই গেমই তো ডেভেলপ হয়নি ওইখানে। কাজে এটা আমার মনে হয় না যে মানে এখানে কোনো মানে বাস্তবিকতা আছে। জি, নীলুফার চৌধুরী মনি, ওসমান হাদির বড় ভাইয়ের ওমর হাদি তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে নানা মহলে তো আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আমরা হাইপোথিসিসের কথা বলছিলাম, কিন্তু তিনি যেহেতু তার পরিবারেরই একজন, সেক্ষেত্রে তার স্ট্যাটাস ঘিরে কিন্তু আরও আলোচনা বেশি হচ্ছে। তিনি বলেছেন শহীদ ওসমান হাদির খুনের সঙ্গে ইন্টারিম সরকারের কিছু উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন মন্ত্রী এমপিরাও সরাসরিভাবে জড়িত। তিনি ক্লিয়ারলি এই কথাটা বলেছেন। হাদিকে যখন হত্যা করা হয় তখন বিএনপি ক্ষমতায় ছিল না এবং ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের মতো যেই জনপ্রিয় প্রার্থী ছিলেন, সেক্ষেত্রে তার জনপ্রিয়তার কাছে আসলে ওসমান হাদির জনপ্রিয়তার কিন্তু কোনো তুলনা হয় না যতদূর আমি জানি। ফলে হাদি হত্যায় বিএনপি নেতাদের নাম যে বারবার উচ্চারিত হচ্ছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, এইখানে বিএনপি ওইখানের এমপি হয়েছে, ওইখানের এমপি ছিল, বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, বিএনপির নাম বলবে, এটা স্বাভাবিক। কিন্তু তারা কি, তাদের কাছে কোনো প্রমাণ আছে? আবেগ দিয়ে কিন্তু বিচার চলে না, বিচারে কিন্তু আবেগের ঠাঁই নাই। বিচার চলে আপনাকে উইটনেস আনতে হবে, বিচার চলে আপনাকে ওই জায়গার সমস্ত হিসাব কিতাব করতে হবে। আপনি হাদি যখন, তার ভাই যে এই কথাটা বলল, হাদি যখন একটা আওয়ামী লীগের মাস্তানকে নিয়ে একদম হৃদয়ের ভেতরে ঢুকায় ফেললো, অথচ এরাই কিন্তু আওয়ামী লীগকে সবাই মিলে আমরা কিন্তু আওয়ামী লীগকে বিতাড়িত করেছি এবং এরাই আওয়ামী লীগের সবচেয়ে বেশি সমালোচনা করত। কিন্তু যখন নিল, একটা মানুষকে যখন কাছে নিবে তার সম্পর্কে জানাটা যে জরুরি, সে কিন্তু এটাই ভুলে গেল। হাদি আজকে মারা গিয়েছে, সব কিছুর ঊর্ধ্বে উঠেছে, কিন্তু তার ভুলটা তো আমাকে বলতে হবে। তার তো এটা ভুল ছিল, আপনাকে আমাকে সবাইকে স্বীকার করতে হবে। কতটুকু বিশ্বাস করলে তার সাথে সাথে
সাথে সাথে ওই পর্যন্ত যেতে পারে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। এবং তাকে একরকম স্কট করে নিয়ে যাওয়ার মতো যাচ্ছিল। তা এই জায়গাগুলো তো তারা আবার আওয়ামী লীগকেও বলে, আওয়ামী লীগকে যে বলে না তা কিন্তু না, আওয়ামী লীগও এটার সাথে জড়িত, জামাতও এটার সাথে জড়িত, বিএনপিও এটার সাথে জড়িত, আরও এনসিপিও এটার সাথে জড়িত, সরকারও এটার সাথে জড়িত, ইন্ডিয়াও এটার সাথে জড়িত। এটা আমার কাছে কিন্তু এখন হাদিকে খুব মানে হাদির বিচার আমরা চাই, প্রত্যেকেই চাই, এখানে 3 জন বসে আছি প্রত্যেকেই চাই, কিন্তু এইভাবে কথা বললে কিন্তু বিচারটা সঠিকভাবে হবে কি না এটা নিয়ে একটা সন্দেহের জায়গা থাকবে। কারণ আমরা চাই প্রত্যেকটা জায়গায় যখন আপনি চেতনা বিক্রি শুরু হয়ে যায় তখন কিন্তু আর আসল জিনিসটা থাকে না, আপনার তখন জিসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তা আপনার জিসটা হচ্ছে হাদির খুনিকে ধরা, অরিজিনাল খুনিকে। আমরা জানি যে গুলি করেছে তাকে জানি, সেই কিন্তু অরিজিনাল খুনি না, কে পিছনে নেপথ্যের কারিগর। সেটা করতে গেলে হাদির ভাইয়ের এইসব আবেগপ্রবণ বক্তৃতা দিয়ে হবে না। জি, বিচার কার্য নিয়ে কথা হচ্ছিল, সেখানে আবারও একটি কথা উল্লেখ করতে চাই। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ভাই তিনি বলেছেন সরকারের সদিচ্ছা নেই এই বিচার কার্যে। ইন্টারিম গভর্নমেন্টের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি বিচার কার্যের গাফিলতি ছিল, আরও নানা অনিয়মের অভিযোগ ছিল। এবার আসলে বিচার কার্য নিয়ে বর্তমানে আসলে সরকারের আপডেটটা নানা মহল থেকেও বলা হচ্ছে কি, আমিও জানতে চাই আপডেটটা কি আসলে। আপডেটটা সরকার মানে কি পদক্ষেপ নিচ্ছে বা মেন কথা হলো আসামিকে আনতে হবে। জি, আসামিকে যদি ভারত অন্য একটা দেশ, ইন্ডিভিজুয়াল একটা দেশ, সে যদি আসামি না দেয়, তার সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। তারপরেও কিন্তু আমরা শেখ হাসিনাকে পাই নাই। হ্যাঁ, তারা কি বলেছে যে যার জীবন নাশের সম্ভাবনা থাকে আমরা তাকে ফেরত দেই না। কিন্তু হাদির খুনির বিচার হবে, জীবন নাশ হবে না যাবজ্জীবন হবে, এটা কিন্তু বিচারক বলবে, আদালত বলবে। হ্যাঁ, এবং এটার জন্য কিন্তু আপনার উইটনেস বলবে। সেইখানে তো তারা এটা বলতে পারে না। বন্দি বিনিময় চুক্তি থাকার পরও সরকার তো বলেছে ইতিমধ্যে আসামি ফেরত চেয়েছে। এখন পর্যন্ত কিন্তু সরজীবনে আমরা আসামিকে পাই নাই। এবং গতকালকে যে ঘটনাটা ঘটলো তাতে আমরা আসামি কতটুকু পাবো এটা নিয়ে আমরা আরেকটা ধাক্কা খেলাম বলতে পারেন, শঙ্কার মধ্যে আছি, সিরিয়াস। তো আমরা মেন আসামিটাকে ধরতে পারলে এবং মেন আসামিকে ইনভেস্টিগেশন করার পরেই শুধুমাত্র জানা সম্ভব, তার কথার উপরই বিশ্বাস করতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে, যে সম্ভব যে হাদির খুনিটা কে অরিজিনাল। কারণ আমি ড্যাম শিওর এতগুলা সেক্টর হাদিকে একসাথে খুন করতে পারে না। যদি জামাত করে তাহলে বিএনপি করে নাই, যদি বিএনপি করে তাহলে জামাত করে নাই, যদি পাশের দেশ করে তাহলে এখানে বিএনপির জামাত কেউই করে নাই। তাহলে আপনি 3টার একসঙ্গে যখন জড়ায় ফেলতেছেন তখন কিন্তু এটা একটা অর্থাৎ বিভিন্ন দলের পক্ষ থেকে অনেক বড় জটিল অঙ্ক হয়ে যায়। হাইপোথিসিস যেটা নিয়ে অ্যাডভোকেট শিশির মনিরও বলছিলেন, অ্যাডভোকেট শিশির মনির ওসমান হাদির বড় ভাইয়ের স্ট্যাটাস নিয়ে কথা বলছিলাম। তিনি স্ট্যাটাসে লিখেছেন শহীদ ওসমান হাদি হত্যার যেই প্রেক্ষাপট সেটি তৈরিতে জামাতের আমিরের একজন সহকারী অর্থাৎ পিএস এর কথা তিনি বলছেন, তার সংশ্লিষ্টতা আছে, তিনি সরাসরি জড়িত এমনটা বলেছেন। হাদিকে ঢাকা 8 থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিচ্ছে তাদের, এমনটাও তিনি উল্লেখ করেছেন। এটি নিয়ে কি বলবেন তার এই বক্তব্যের বিষয়ে? তারা ভিকটিম পরিবার, তাদের বক্তব্য রিফিউট আমি করব না, এটা ইমোশনালি অনেক কথা অনেকেই বলে। এই আনসারটা কিন্তু দিতে হবে তদন্তকারী সংস্থাকে। আমি আপনি তো আলোচনা করছি মাত্র, আমার মতো সেও হয়তো একটা বলেছে, তার মনের ভিতরে আসছে, ফেসবুক আছে আজকে, তাই একটা বলে দেওয়া যায়, অসুবিধা নেই। আমি মাঝখানে একটা লাইন বলতে চাই আপনাকে তুলে ধরার জন্য। সাগর রুনির কি এখন পর্যন্ত আমরা ওইভাবে তদন্ত রিপোর্ট পেয়েছি? এখানে যা হয়েছে, এখানে একটা তদন্ত রিপোর্ট সাবমিট করেছে কিন্তু হাদির রিপোর্ট মামলায় একটা তদন্ত রিপোর্ট সাবমিট করার পরে তার বিরুদ্ধে নারাজি হয়েছে ইনফরমেন্টের পক্ষ থেকে। ইনফরমেন্ট কিন্তু জাবের এই মামলার ইনফরমেন্ট, পরিবারের কোনো সদস্য ইনফরমেন্ট না। জাবের ইনকিলাব মঞ্চের যে এখন মুখপাত্র, সেই হলো এটার ইনফরমেন্ট। তারা একটা নারাজি পিটিশন দায়ের করেছে, দায়ের করার ফলে এটা ফার্দার ইনভেস্টিগেশনে গিয়েছে। তখন যে চার্জশিটটা দিয়েছিল সেই চার্জশিটে মেইন আসামি করা হয়েছিল সাম কমিশনার একজন, আর তার সঙ্গে হলো এই ফয়সাল নামে ছেলেটা।
কিন্তু তারা বলছে, ইনফরমেন্ট বলছে এই তদন্তে তারা সন্তুষ্ট নয়, এই জন্য তারা একটা নারাজি পিটিশন দায়ের করেছে। ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশনটা মঞ্জুর করেছে, করে ফার্দার ইনভেস্টিগেশনে পাঠিয়েছে। এখন যে প্রশ্নগুলো আসছে, যেহেতু মামলাটা ফার্দার ইনভেস্টিগেশনে আছে, সুতরাং এই হাইপোথিসিসগুলো নিয়ে কাজ করার অপরচুনিটি আছে। তারা চাইলে অকাঠ্য দলিল, দস্তাবেজ, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হাজির করার মতো ক্যাপেবল ইনভেস্টিগেটিং অফিসার হলে তারা জোগাড় করতে পারলে দ্যাট উইড বি আলটিমেটলি আনভেলিং দ্য মিস্ট্রি। আপনি যখন মিস্টেরিয়াস হত্যাকাণ্ড হয়, এই মিস্টেরিয়াস হত্যাকাণ্ড যখন আপনি রহস্য উদ্ঘাটন করতে পারবেন, তখনই তো আসলে আপনি ভালো পুলিশ অফিসার, তখনই তো আপনি ভালো ইনভেস্টিগেটর। আর দিব্য চোখে দেখা যাচ্ছে দুই পক্ষ মারামারি করছে, কে কাকে মেরেছে, আপনি এটাই আইডেন্টিফাই করছেন। এত টেকনিক্যাল অফিসারের তো এখানে প্রয়োজন নাই। তো আমার মনে হয় অ্যান অপরচুনিটি ইজ দেয়ার। সলিউশনটা কি? সলিউশনটা হলো, যেহেতু মামলাটা ফার্দার ইনভেস্টিগেশনে আছে, তো ইনভেস্টিগেটিং অফিসারের সামনে নিউ উইন্ডো ওপেন হয়েছে। সো দে হ্যাভ টু এঙ্গেজ দেয়ার ইন্টেলেক্ট হাউ টু ফাইন্ড দ্য এভিডেন্সেস, রেলেভেন্ট এভিডেন্সেস। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, অতি চাপে এটাও করা ঠিক হবে না যে সব দিক থেকে অতি চাপের কারণে অনেক সময় আমাদের দেশের তদন্তকারী সংস্থারা মনোজগতে একটা স্টোরি মেক করে। আমরা দেখেছি তো মামলা করতে গিয়ে, দেখানোর জন্য। ইট উড নট বি প্রপার। যে হাইপোথিসিসটাকে তারা অ্যাকসেপ্ট করবে, তার সমর্থনে তাকে অকাঠ্য দলিল প্রমাণটা হাজির করতে হবে। আমি মনে করি সব উদ্বেগ শেষ হয়ে যাবে, সব উৎকণ্ঠা শেষ হয়ে যাবে যদি স্বল্পতম সময়ের ভিতরে ইনভেস্টিগেটিং অফিসার একটা ক্রেডিবল ইনভেস্টিগেটিং রিপোর্ট এভিডেন্স সহ আদালতে হাজির করতে পারে, বক্তৃতায় না। আপনি বলছেন অমুক অমুক দায়ী, আপনাকে দেখাইতে হবে রুটটা কিভাবে ব্যবহার করেছে, গুগল আর্থে এই এভিডেন্সগুলো কিভাবে আছে, কল রেকর্ড কোথা থেকে আসলো, অর্থ কিভাবে আসলো। এটা যখন আপনি যে পিস্তল দিয়ে গুলি করেছে, সেখানে পিস্তলটা কোথা থেকে আসলো। আপনি যদি ক্রেডিবল ইনভেস্টিগেটিং অফিসার হন, ইউ উইল ফাইন্ড দ্য সোর্স অফ সাপ্লাই অফ দ্যাট পিস্তল। আপনি এটা আবিষ্কার করতে পারবেন না, তা আপনি অফিসার হয়েছেন কেন? ফর হোয়াট রিজন? তাহলে তো আমার মতো সাধারণ মানুষ ভালো, আপনার মতো সাংবাদিক ভালো, আরেকজনের মতো পলিটিশিয়ান ভালো। আপনি এফিশিয়েন্ট কেন? আপনি এফিশিয়েন্ট এই জন্য, আমি যা ভাবি না, আমি যা বুঝি না, আমি যা দেখি না, আপনি তা পারেন। তদন্তকারী সংস্থার কি কোনো বাধা আছে? কোথাও বাধা নাই। বাংলাদেশে সবচাইতে বেস্ট তদন্তকারী সংস্থা হলো এখন পিবিআই, জি, পুলিশ বিউরো অফ ইনভেস্টিগেশন। সেটা আমিও জানি, এই জন্যই বলছি যে তাহলে আসলে বাধাটা কোথায়? কোথাও বাধা নাই। শুরু থেকে শেষ কিন্তু এখনো কোনো ওই ধরনের আপডেট আমরা এখনো পাচ্ছি না। এখন ফার্দার ইনভেস্টিগেশনে পাঠিয়েছে সিআইডির কাছে, জি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আই এক্সপেক্ট এফিশিয়েন্ট অফিসার দিবেন, একা যদি না পারেন টাস্ক ফোর্স গঠন করবেন, পিবিআই থেকে নেবেন, সিআইডি থেকে নেবেন, পুলিশ থেকে নেবেন, ইভেন সিকিউরিটি এজেন্সিগুলো থেকে নেবেন, নিয়ে দেখান মানুষকে যে ইউ আর ট্রাইং, ইউ আর টেকিং ইফেক্টিভ স্টেপ। তাহলে আমরা বিলিভ করব, আমরা শান্তিতে থাকব। জি, তাসনির রিয়াজ, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, কিছু যুক্ত করবেন কিনা? না, এখানে আমি শিশির ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। দেখেন, বায়াস থাকতে পারে এখানে, কিছুটা মানে ভীত হওয়ার প্রসঙ্গ থাকতে পারে এখানে। আমি যেটা বারবার বলেছি, এটা একটা জিওপলিটিক্যাল ইস্যু, এটা একটা ডোমেস্টিক ইস্যু না এখন আর। তো যখন এটা জিওপলিটিক্যাল ইস্যু থাকে, তখন এখানে অনেক ধরনের বাধা বিপত্তি থাকতে পারে, ইনফ্লুয়েন্স থাকতে পারে, থ্রেট থাকতে পারে। কিন্তু দেখেন, আপনি কখন দেশের, আপনি কখন সার্বভৌম, আপনি কখন আসলে স্বাধীন, আপনি কখন আসলে মানে এই যে লাল সবুজের যে স্বাধীনতা আমরা 71 থেকে 24 অবধি আমরা এখনো বয়ে বেড়াচ্ছি, এটা কখন আসলে জাহির হবে বলেন না? এটা জাহির হওয়ার তো একটা জায়গা লাগবে না? আমরা কখন এটা জাহির করতে চাই না। মানে আমি আপনাকে জাস্ট এভাবে করে আমরা একটু ইমাজিন করতে পারি না যে কোনো একজন সৎ পুলিশ অফিসার বা কোনো একজন সৎ কর্মকর্তা যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থেকে সে সত্যটা মানুষের কাছে তুলে নিয়ে আসবে। দেখেন, এটা তো একটা ফিল্মি ব্যাপার, আমরা বিভিন্ন মুভি টুভিতে দেখি না আমরা। তো ভাই, আমরা সারা জীবন মুভিতেই কি দেখবো? আমাদের দেশে কি এমন কেউ তৈরি হবে না যে এই সকল বাধা বিপত্তি, সকল থ্রেট, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সে বাংলাদেশের প্রশ্নে, দেখেন এই হাদি তো হাদি না, হাদি হিমসেলফ ইজ এ বাংলাদেশ। আমি শিওরলি আপনাকে বলতে পারি, এখানে কেউ দ্বিমত করবে না। আপনি হাদির প্রত্যেকটা কোর্টকে সামনে নেন, প্রত্যেকটা শব্দকে আপনি সামনে নেন। এখনও যখন আপনার টাইম লাইনে এটা আসে, আমি শিওর আপনি এটা স্কিপ করে যেতে পারেন না, আপনি সেটা শুনেন, আমরা সেটা শুনি। কেন? কারণ সে ইরেশনাল কোনো থিওরি কপচায় নাই, সে এমন কোনো হাইপোথেটিক্যাল বক্তব্য নিয়ে আসে নাই যেটার সাথে বাংলাদেশ পন্থার বা বাংলাদেশের পলিটিক্সের বা বাংলাদেশের যে মানে টোটাল যে সিনারিও মানে বিপরীতে কোনো বক্তব্য তিনি নিয়ে আসে নাই। একেবারে সাধারণ মানুষের কথাটা কিন্তু সাবলীলভাবে বলতে পারছে। এখন দেখেন, এটাই তো বাংলাদেশ, তাই না? আমরা কেমন লিডারশিপ চাই?
আমরা বলি তো আমরা কেমন লিডারশিপ চাই, তো আমরা নির্দ্বিধায় তো এখন বলতে পারি আমরা হাদির মতন লিডারশিপ চাই। এখন দেখেন এরকম একটা মানুষকে যদি এই বাংলাদেশে ভিনদেশীদের ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যেতে হয়, শহীদ হতে হয়, দ্যাট মিনস হোয়াট? মিনস আপনি কি মেসেজ দিতে চান? এখানে কিন্তু জিওপলিটিক্স বারবার বলছি, এখানে একটা মেসেজ আছে। মেসেজ হচ্ছে তোমার দেশে আমি সৎ পলিটিশিয়ান তৈরি হইতে দিব না, সিম্পল। তোমার দেশে আমি আমার আধিপত্যবাদ বিরোধী কোনো ভয়েস যদি চাওর করে আমি তাকে থামিয়ে দিব, সিম্পল। তোমার দেশে তুমি বর্ডার কিলিং করবো আমি, তুমি বিরোধিতা করতে পারবে না, তুমি হাদি হইতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম হাদি, রেজাল্ট উড বি হাদি। তো কি মেসেজ? মেসেজটা কি? মেসেজ তো ভেরি সিম্পল, আদানি চুক্তি হবে। বাংলাদেশে বর্ডারে এই যে এখন দেখেন অলরেডি তাদের ওখানে ল্যান্ড অলরেডি অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে, তারা নির্দ্বিধায় নিঃসংকোচে। এটার একটা স্টেট মেকানিজম আছে, এটার একটা নর্মস আছে, এটার একটা ডিপ্লোম্যাটিক নর্মস আছে। নর্ম কি? আপনি বর্ডারে কাঁটাতারে বেড়া দিবেন, নো ইস্যু, বাট এটা স্টেট টু স্টেট কমিউনিকেশন হইতে হবে। ইউ ক্যান নট ডু বাই ইউর ওন। স্টেট টু স্টেট কমিউনিকেশন। দেখেন আজকে এটার বিপরীতে কিন্তু সালাউদ্দিন ভাই খুবই মানে লজিক্যাল কথা বলছে। তিনি কিন্তু বলছে যে আমাকে কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো অ্যাড্রেস করে নাই, রাজ্য সরকার কি করলো না করলো, আমি একটা কেন্দ্রীয় সরকার, সালাউদ্দিন ভাই যদি কেন্দ্রীয় সরকারকে রিপ্রেজেন্ট করে, সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, সে তো রাজ্য সরকারের কথা উঠবে বসবে না ভাই। তার স্ট্র্যাটেজি তো রাইট পয়েন্টে আছে, তাকে কেন্দ্রীয় সরকারের ব্যাপারে অ্যাড্রেস পর্যন্ত করে নাই। সো হোয়াটস গোয়িং রং? মিনস আসলেই সামথিং ইজ রং দেয়ার। কাজেই দেখেন এই মেসেজগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। ভারত যদি চায় যে বাংলাদেশে হাদি তৈরি না হোক, তাহলে এমন কোনো পুলিশ অফিসারকে শক্ত হাতে বুক চেতিয়ে দাঁড়াতে হবে যে ইনভেস্টিগেশনের যে ভিতরের গল্পগুলো, এই গল্পগুলো ক্ল্যারিটি দিবে, আমাদের কাছে এসে সাহসিকতার সাথে বলবে, প্রয়োজনে যদি তারও হাদি হইতে হয় এই সৎসাহস নিবেন বলে। তা আপনি যখন ইউনিফর্ম পরেন, আপনি যখন বাংলাদেশের ব্যাচ লাগান, আপনি যখন শপথ করেন, আপনি কিসের শপথ করেন? আপনি দেখেন বাংলাদেশের সকল পলিটিশিয়ান, সকল কর্মকর্তারা শপথ করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ করে। কিন্তু শুধুমাত্র এই যে আপনার সিপা চাপা দিয়ে চোর ধরবে এই শপথ করেন, চোর তো এমনি ধরতে পারেন না ভাই, আনফরচুনেট। যাক সেই প্রসঙ্গে না যাই, ডোমেস্টিক ইস্যুতে কথা না বলি। চোরও ধরতে পারতেছেন না, ইন্টারন্যাশনাল ক্রিমিনালও অ্যাড্রেস করতে পারতেছেন না ভাই, কিছু একটা করেন। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। হাদি আমাদের কারো দলের ছিল না, কিন্তু হাদি, আমি এটা বিশ্বাস করি, হাদি বিএনপির ছিল, হাদি এনসিপির ছিল, হাদি জামাতের ছিল, এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনীতির একটা শক্তির বিন্দু ছিল কিন্তু হাদি। কাজে দেখেন লেটস রেসপেক্ট, এবং আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ফুয়েলিং করতে হবে, আমাদের এখানে ইন্সপায়ার করতে হবে তাদেরকে ওই সাহসটা দিতে হবে। আমি জানি না এই যেই প্রসঙ্গটা এসছে যে হাদির খুনির ব্যাপারে বিএনপিকে উদাসীন তারা দেখছে। দেখেন আমি এখনই এত তাড়াতাড়ি এই কমেন্টটা করতে চাই না, বাট মানে বিএনপিরও এটা উচিত হবে, বিএনপিকেও এই স্পেস আমাদেরকে দেওয়া উচিত হবে না যেন আমরা এই কমেন্টটা করতে পারি। সো আপনাকে প্রোগ্রেসগুলো নিয়ে কিন্তু আমাদেরকে বলতে হবে। বারবার বলছি, হাদি কিন্তু একটা টিপিক্যাল ট্রেডিশনাল ইস্যু না। কাজে তারেক রহমান যদি মনে করেন যে চুপ থাকবো, সাইলেন্ট থাকবো, মানুষ যা রিড করে নিবে, নো, নেভার, এটা হবে না। তারেক রহমান ক্ল্যারিটি দিতে পারে, দেখ, আমরা সেই ক্ল্যারিটির জন্য অপেক্ষা করবো। আমরা তো বলেছি যে এই গভর্নমেন্টের সাথে আমাদের সম্পর্ক দুই রকম, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, সমালোচনাও করতে চাই। কাজে সহযোগিতার দরজা আমাদের সকলের পক্ষ থেকে ওপেন থাকবে সবসময়। আপনি সাহসিকতা দেখান, এই সাহসিকতার প্রসঙ্গে দেখবেন জুলাই যেভাবে নেমে এসেছিল, তারেক রহমানের পেছনে তিনি খালি হাদির ব্যাপারে এই সাহসটা দেখাক, সারা প্রজন্ম তারেক রহমানের পেছনে দাঁড়াবে, শিওর থাকেন আপনি, প্রজন্ম দাঁড়াবে। এই প্রশ্ন ঘিরে নীলুফা চৌধুরী মনে আপনার কাছে আসবো, কিন্তু একটি বিরতি নিয়ে আপনার কাছে আসছে আলোচনায়। আবারও বিরতি নিচ্ছি কঠিন কথা সহজের আজকের আয়োজনে, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। নীলুফা চৌধুরী মনি, হাদি হত্যার বিচার কার্য নিয়ে আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, সেখানে অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা সেটি নিয়ে আসলে মূলত সমালোচিত, যেহেতু নির্বাচনের পূর্ববর্তী সময়ে এই ঘটনাগুলি ঘটেছে, খুনিরা দেশ থেকে পালিয়ে গেল, এটি নিয়ে সমালোচনা আছে। বিচার কার্যেও ঢিলেঢালা ভাব তাদের মধ্যে দেখা গেছে, এমনটাও সমালোচিত হয়েছে। একজনকেও গ্রেফতার করা গেল না, তারা কিভাবে পালিয়ে গেল? হাদি হত্যা অন্তর্বর্তী সরকারের ভূমিকা বা কর্মকাণ্ড নিয়ে কি বলবেন? আমি জঘন্যতর আমার অভিজ্ঞতা, কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনাদের তিনজনেরই এখানে মনে আছে যে জুলকারনাইন শাহের নামে একজন সাংবাদিক আছে, সে গতিবিধি বলছিল, আসামি এখন এইখানে, আসামি এখন ওইখানে, আসামি এখন এইখানে, একদম প্রতি মুহূর্তে বলছিল। সরকারের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে কিন্তু আমি অনেক সম্মান করি, কারণ তারা চাইলে অনেক কিছু বের করতে পারে, তারা চায় নাই বলেই বের করে নাই। তাকে সুকৌশলে সেইখান পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিয়েছে। আসামি ঢাকা থেকে গুলি করে কি সুন্দর নির্বিঘ্নে সে বাংলাদেশটা ছাড়লো 6-7 ঘন্টায়।
এই 6-7 ঘন্টা আমরা কিন্তু সিনেমা দেখলাম, বায়োস্কোপ, ছোটোবেলা যেটা দেখতাম বায়োস্কোপের মতো দেখলাম। আসামি এখন ওই যে গনি মিয়ার খেলার মতো, আসামি এখন এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। আমরা দেখছি ফেসবুকে, আমরা অনেকেই বলি এখানে আমরা সবাই আমাদের প্রয়োজনে যে সোশ্যাল মিডিয়া অনেক সময় নাকি সঠিক কথা বলে না, কিন্তু এইখানে কিন্তু সোশ্যাল মিডিয়া 100% সঠিক কথা বলেছিল, আমরা ধরতে পারি নাই তা বলি নাই। তাহলে ওই সময়টা সরকার কে ছিল? যে ছিল তার গাফিলতি ছিল। সে ওইখানে ওই যে চুরকে বলে চুরি করো, সাধুকে বলে জেগে থাকো। সরকার প্রধান আমরা কি দেখেছি, ওইখানে চোরকে আসামিকে সরতে দিয়ে তারপরে উনি কি করেছেন, হাদির জানাজায় এসেছেন, জানাজায় এসে কথা বলেছেন। তো এই যে কথা বলেছেন, উনি বিচার করতে চেয়েছেন, তারপরেও তো 2 মাস উনি ছিলেন, উনি তো 3 দিন আগে চুক্তি করে গিয়েছেন, তা হাদির বিচারটা করতে পারে নাই। এটা যদি ইচ্ছা থাকতো একটা জায়গায় তো তুলে যেতে পারতো বিচারটা, সেটা তো করে নাই। কারণ ওনাকে ওনাদেরকেও সন্দেহ করা হচ্ছিল যে সরকারের হ্যান্ডস এখানে জড়িত, তাহলে নিজেকেও তো মানে কিওর রাখার জন্য ওনার উচিত ছিল, উনি তো তা করে নাই। সো এইখানে আমার মনে হয় যে কান টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনই ওই সরকার এই তথ্যপাত্র থেকে নিজেকে কখনোই নিরাপরাধ বলতে পারে না। কে মার্ডার করেছে সেটা আমি জানি না, বাট তাদের যে গাফিলতি ছিল এটা আমি না, সেটা আসলে আমরা পরিষ্কার, তিনজনেই যেটা জানি বলছেন। এখানে। জি, অ্যাডভোকেট শিশির মনির, ঢাকা শহরে হাদিকে খুন করে খুনিরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে নিরাপদে মেঘালয়ে পৌঁছে গেল, পুলিশ গোয়েন্দা সংস্থা কিছুই করতে পারলো না। হাদি হত্যা আসলে এবার আপনার কাছে আপনার মতামত জানতে চাই, অন্তর্বর্তী সরকারের ভূমিকা এই ক্ষেত্রে কি বলবেন, আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সবকিছু পর্যালোচনা করলে? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। একটা জিনিস কিন্তু আপনাকে আরো ডিপলি দেখতে হবে যে স্টেট মেকানিজম ফেল করে কখন। আপনি যখন প্রশ্নটা করেছেন, এটা তো ফেইলিয়ার অফ স্টেট মেকানিজম। পুলিশ স্টেটের, গোয়েন্দা সংস্থারা স্টেটের, রাষ্ট্রের, কোনো দলের না, কোনো পার্টিকুলার সরকারের না, এটা রাষ্ট্রের। তো রাষ্ট্রীয় সেই মেকানিজম কখন ফেল করে? ফেল করলে সেই রাষ্ট্রকে কি বলে? ইচ্ছা করে করে, নাকি পারে না, নাকি অধিকতর চাপের মধ্যে থাকে, যে চাপের কারণে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে না? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে এখানে। এখন আপনি কি এখানে দাঁড় করাবেন? একটা হলো যে ওরা সেফ অযোগ্য লোক তাই ধরতে পারে নাই, এটা একটা হাইপোথিসিস। আর একটা হাইপোথিসিস ধরতে চাইছিল, চেষ্টা করছিল, পারে নাই, বাধা দিছে কেউ, এটা একটা হাইপোথিসিস। আর একটা হলো যে স্টেট ফাংশনারি মেকানিজমগুলো প্রপারলি ফাংশন করে না, তাহলে ইনএফিসিয়েন্সির প্রশ্ন আসবে। এখন এই 2-3টাকে যদি আপনি একসাথে দাঁড় করান, তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের এই রাষ্ট্রীয় মেকানিজমে অতীতেও আমরা দেখেছি বেশ কিছু সেন্সিটিভ বিষয় একটা লেভেল পরে গিয়ে আর অগ্রসর হয় না। একটা লেভেল পরে গিয়ে এটা সূর্যের মুখ দেখে না, আলোর মুখ দেখে না। তার মানে কি? আপনাকে ধরে নিতে হবে ক্যাপাসিটি আছে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে, দে ক্যান। কারণ আমি দেখেছি বা অন্য কোনো পরিস্থিতি দিয়ে সেটিকে ধামাচাপা দেওয়া হয়, বা অন্য কোনো ধরনের একটি আমি একটা পরিস্থিতি এক্সাম্পল বলি। create 19 করা বছর হয়। পরে একটা মার্ডার কেস আছে, যার আইনজীবী ছিলাম আমি। 19 বছর পরে ঠিকই পিবিআই রহস্য বের করেছিল কে হু ওয়াজ দ্য অ্যাকচুয়াল কিলার, এবং সে অ্যাডমিট করেছিল আদালতে এসে। কিন্তু এখানে দেখবেন আমরা কথা বললে ওরা বলে যে আমাদেরকে তো আপনারা প্রপারলি ফাংশন করতে দেন না, আমাদের তো মেশিনারি নাই, আমাদের তো টেকনোলজি নাই, আমাদের তো টেকনোলজিক্যাল নো হাউ নাই। আপনারা আমাদেরকে বলছেন প্রপারলি কাজ করার জন্য, কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন না, লজিস্টিক দিচ্ছেন না। এক জায়গায় গিয়ে পলিটিক্যালি ইন্টারফেয়ার করছেন, এক জায়গায় গিয়ে বলছেন আর বেরো না, আর সামনে যাওয়ার দরকার নেই। আমার ধারণা, এটা আমার ধারণার কথা বলে যাই, ধারণা করে কথা বলাটা খুব বেশি ভালো না, বা দিস ইজ হোয়াট ইজ মাই হাইপোথিসিস। হাদি হত্যার সঙ্গে এমন কিছু মেকানিজম জড়িত যে মেকানিজমটা আমাদের রাষ্ট্রীয় মেকানিজম চাইতেও অধিকতর শক্তিশালী। যেখানে গিয়ে স্টেট মেকানিজম ফেল করে যায়, সেন্সিটিভিটি দেখায়, অগ্রসর হইতে চায় না। আমি বিএনপি সরকারের কাছে এক্সপেক্ট করব হোয়াট ওয়াজ ডান বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, দ্যাট ওয়াজ ডান। কিন্তু বিএনপি সরকারের কাছে আমি এক্সপেক্ট করব যে এই পরিসীমাটা তারা ক্রস করার চেষ্টা করবে, ক্রস করে সঠিক লোকটাকে ধরে দেখাবে বাংলাদেশ ইজ এ সভারেন কান্ট্রি। এটিও তাহসিন রিয়াজও সেই একই কথা বলছিলেন। তাহসিন রিয়াজ, আপনার কাছে আসতে চাই। ওসমান হাদির বড় ভাই বলেছেন যে শুধু মমতা একাই সেই নাম জানে না, দেশের অনেকেই, আমাদের দেশের কথা বলছেন, অনেকেই সেই নাম জানবার কথা। খুন তো বাইরে থেকে এসে কেউ করে যায়নি, খুন করানোর জন্য জেল থেকে শুটারকে বের করা হয়েছে, এমনটি তিনি বলেছেন। 3 মাসের অধিক সময় গতিবিধি লক্ষ্য করা হয়েছে, এরপর খুনটা হয়েছে। আপনার কি মনে হয় দেশের কোনো শক্তিশালী মহলের সহযোগিতা ছাড়া এই ধরনের খুন করা সম্ভব?
যেহেতু ভারতের কেবল সংশ্লিষ্টতার কথা আসছে। ডিসএগ্রিমেন্ট খুব একটা ডিসএগ্রিমেন্ট নাই। আমি শিশির ভাইকে ইকো করতে চাই, জাস্ট একটা পয়েন্ট ইকো করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন এখানে কোথাও না কোথাও তো স্টেট মেকানিজম ফেল করছে, এবং এটা এমন একটা জায়গায় গিয়ে ফেল করছে যে জায়গাটায় গিয়ে আসলে ওই যে সেন্সিটিভিটিটা ডেভেলপ করছে। এখন ওইটা আসলে ফাইন্ড আউট করাটা জরুরি। যেমন আমি জাস্ট একটু ছোট্ট উদাহরণের জন্য বলি, খেয়াল করে দেখবেন গুম কমিশন যখন বাতিল হয়, গুম কমিশনে রিপোর্টটাতে যে কমেন্টটা করা হয়েছিল সেই কমেন্টটা কি ছিল জানেন? খুবই সেন্সিটিভ। এই কমেন্টটা দিয়ে আপনি পুরো চিত্রায়নটা করতে পারবেন। সেই কমেন্টটা করা হয়েছিল যে যেহেতু এই ধরনের কাজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানে ল এনফোর্সমেন্টের কর্তা ব্যক্তিরা জড়িত থাকতে পারে, কাজেই এই ধরনের রিপোর্ট মানে পাবলিকলি আসা নট ওয়াইজ। খেয়াল করেন, মানে আপনি একটা কমপ্লিট একটা মানে ক্রাইমকে লেজিটিমাইজ করতেছেন ওই সেন্সিটিভিটির কারণে, যে সেন্সিটিভিটিটা শিশির ভাই মাত্র মানে অ্যাড্রেস করলেন। কাজেই দেখেন এখানেই বারবার আমরা যে প্রশ্নটা করি, এই পয়েন্টে এসে আপনার মানে রাষ্ট্রতত্ত্ব, জনগণ এবং সার্বভৌমত্ব এই জায়গাগুলোকে আপনাকে দেখতে হবে। এই যে রাষ্ট্রতত্ত্বের কথা যখন বলি তখন রাষ্ট্রের মানুষের অধিকারের প্রশ্নটা আসে। রাষ্ট্রের মানুষের অধিকারের প্রশ্ন যখন বলি তখন সে আসলে কতটুকু ইন্ডিপেন্ডেন্সি এনজয় করবে, সেটার হাইয়েস্ট লেয়ারটা কি, সেটার প্রসঙ্গটা আসবে। তাহলে কি আপনি এই সেন্সিটিভিটির কারণে এখানে এই আইনের কর্মকর্তারা, আইন কর্মকর্তা মানে ল এনফোর্সমেন্টের কর্মকর্তারা জড়িত থাকতে পারে, এই জন্য কি আপনি একটা কমিশন বাতিল করে দিবেন? মানে এই যে দেখেন এই কোশ্চেনগুলো ফান্ডামেন্টাল কোশ্চেন। কিন্তু দেখেন ইন্টারিমের গাফলতি, মুনিয়াপার সাথে দ্বিমত না, ইন্টারিমের গাফলতি ছিল, বাট গাফলতিটা কেন ছিল এই প্রশ্নটাকে আমরা করতেছি। এই গাফলতিটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের গুম কমিশন করা হয়েছিল, এই গাফলতিটাকে অ্যাড্রেস করার জন্য মানবাধিকার কমিশন করা হয়েছিল। একটা ইন্ডিপেন্ডেন্ট মানবাধিকার কমিশন রাখতে হবে। আপনাকে যখন বলা হইলো ইন্ডিপেন্ডেন্ট মানবাধিকার কমিশন রাখতে হবে, আপনি তখন এসে বললেন যে এটা যেহেতু কোনো মন্ত্রণালয়ের অধীনস্থ না, আমি তাই এটাকে মানে করতে চাই না, অ্যাপ্রিসিয়েট করতে চাই না। আমি খেয়াল করে দেখেন মানবাধিকার কমিশন সেটা আবার কোনো মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত থাকবে, তাহলে কন্ট্রাডিক্ট করতেছে। কারণ মানবাধিকার কমিশনের কথা যখন আপনি বলবেন এটার একটা ইন্ডিপেন্ডেন্সির কোশ্চেন দাঁড়াবে। মানবাধিকার কমিশন কাজ করবে কার বিরুদ্ধে? আপনার আমার বিরুদ্ধে। আমরা যারা রাষ্ট্রের অংশ, কাজ করবে কার বিরুদ্ধে? ধরেন মুনিয়াপার বিরুদ্ধে কাজ করবে, কারণ সে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি, তিনি মেম্বার অফ দি পার্লামেন্ট। এখন সেটা যখন আপনি মনিয়াপার কোনো একজন বন্ধু, যেই বন্ধুটা আইনমন্ত্রী বা যে বন্ধুটা স্বরাষ্ট্রমন্ত্রী, তার অধীনস্থ করে দিবেন, তখন তো সে ফোন দিয়ে বলবে যে খবরদার, মনিয়াপা ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, ডোন্ট গো দেয়ার। কাজে দেখেন এটা বিএনপির প্রশ্ন না, আমি বারবার বলছি, এটা জামাত বিএনপি এনসিপির প্রশ্ন না, এটা রাষ্ট্রতত্ত্বের প্রশ্ন, এটা রাষ্ট্রের সার্বভৌমত্ব অধিকার জনগণের প্রশ্ন। সেই জায়গাটাতে আসেন, এগ্রি করি, এই তাহলে আর হাদির এই ধরনের হত্যাকাণ্ড ঘটবে। সময় স্বল্পতা আছে, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকে আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।